নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প তৃতীয় পক্ষ। এই গল্পটি দেখায় কিভাবে কঠিন পরিস্থিতি একজন মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা একসময় তার কাছে ঘৃণিত ছিল। এই গল্পটি মানব মনের মানিয়ে নেওয়ার ক্ষমতা ও অসহায়তার বাস্তব চিত্র তুলে ধরে। চলুন শুরু করি আজকের গল্প তৃতীয় পক্ষ। পুটি নিঃশব্দে বাহির হইয়া ভেতরে রকে দাঁড়াইল। তখন সকলে শুইয়া পড়িয়াছে। নিচের তলাটা সমস্তই অন্ধকার। উপরেও অন্যদিন এতক্ষণে সকলে ঘুমাইয়া পড়ে। আজ সে বিস্মিত হইয়া লক্ষ্য করিল যে এখনো সেখানে একটা ঘরে আলো জ্বলিতেছে। কান পাতিয়া যেন একটা চাপা গোঙানির আওয়াজও শুনিতে পাইল। মাস্টার গিন্নির আবার অসুখ বাড়িয়াছে। ভিতরের উঠোনটা যেমন ঠান্ডা তেমনি দুর্গন্ধময়। সেখানে আসিয়া যে কোনো মানুষ ইচ্ছা করিয়া দাঁড়ায় বা বিশ্রাম করে, তাহার চোখে না দেখিলে বিশ্বাস করা কঠিন। কিন্তু পুটি প্রত্যহই গভীর রাত্রে এমনি করিয়াই এখানে আসিয়া অন্ধকারে দাঁড়াইয়া থাকে। কোনো কোনো দিন খুব শ্রান্ত হইয়া পড়িলে এই জল জঞ্জাল এবং দুর্গন্ধের মধ্যেই বসিয়া পড়ে। ভোর হইতে সারাদিন এবং রাত্রি 11টা-12টা পর্যন্ত তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না। এই সমস্ত সময়টা এমন গোলমাল ও কাজের মধ্যে কাটে যে তাহার সমস্ত প্রাণ হাঁপাইয়া ওঠে। সে এক মনে আশা করিয়া থাকে এই সময়টুকুর জন্য। খানিকটা সময় অন্তত তাহার নিজের পাওয়া দরকার, যখন তাহাকে কাজ করিতে হইবে না, বকুনি খাইতে হইবে না, ভাই বোনদের পিছনে হৈ হৈ করিতে হইবে না, এমনকি নিদ্রার মধ্যে অচৈতন্য অবস্থাতেও কাটিয়া যাইবে না। যে সময়টা সে জাগিয়া থাকিবে, অথচ পরের ইচ্ছে মতো পরের প্রয়োজনে তাহাকে চলিতে হইবে না। যে সময়টা একান্তভাবে তাহারই, যেটা লইয়া সে যাহা খুশি করিতে পারে। অবশ্য যাহা খুশি তো ভারী। অন্ধকারে ভূতের মতো চারদিকে চাপা দুর্গন্ধময় স্যাঁতস্যাঁতে এই ছোট্ট উঠোনটায় আসিয়া দাঁড়াইয়া চুপ করিয়া ড্রেনের একঘেয়ে ঝরঝর করিয়া জল পড়িবার শব্দ শোনা, নয়তো অতি সংকীর্ণ মুক্ত পথে উপরের একফালি আকাশের দিকে চাহিয়া থাকা, ইহা ছাড়া আর কি বা সে করিতে পারে? কিন্তু তবুও ওইটুকুই তাহার যথেষ্ট। ইহার মধ্যে অনেকটা স্বাধীনতা আছে। ছোট বাড়ি, 3 দিকে বড় বড় বাড়ির দেওয়ালে ঘেরা, একদিকে অন্ধকার ঠান্ডা গলি, ঘরও বেশি নয়, মোট 4খানি। একতলায় যে ঘরখানা বাহিরের দিকে পড়ে, সেটাতে একদল উড়ে ভাড়াটে আছে। তাহারা সেইখানেই বাস করে এবং মুড়ি চিড়া ও তেলে ভাজা খাবারের সঙ্গে কিছু চাল ডালও সাজাইয়া দিনের বেলায় দোকান খুলিয়া বসে। ভিতরের একটিমাত্র ঘরেই পুটিরা সপরিবারে থাকে, আর সমস্ত দোতলাটা লইয়া থাকেন এক স্কুলের মাস্টার। অথচ উহাদের ঝঞ্ঝাট কম। মাস্টার, তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং 2 পক্ষের মিলাইয়া মাত্র 2 ছেলে মেয়ে। পুটি মাঝে মাঝে অবাক হইয়া ভাবে, মানুষ শুধু শুধু এত বাজে খরচ কেমন করিয়া করে? সে তাহার বাবা মা এবং আরও 7টি ভাই বোনের যখন ওই একটিমাত্র সংকীর্ণ ঘরেই কুলাইয়া যায়, তখন 4টি প্রাণীর জন্য 2খানি ঘরের ভাড়া গোনার কি কোনো অর্থ হয়? সে একবার ইতিমধ্যে মাস্টার গিন্নিকে ইঙ্গিতে কথাটা বলিয়াছিল। মাস্টার গিন্নি জবাব দিয়েছিলেন, আমার ভাই শরীর খারাপ, পাশের ঘরে একগাদা ঝামেলা সহ্য করতে পারবো না। এমনি নিচে তোমরা গোলমাল করো, তাইতেই আমার কত কষ্ট হয়। কি করব, ওর কুলোয় না তাই, নইলে আলাদা বাড়িতেই আমার থাকা উচিত। কথাটা মনে পড়িতেই অন্ধকারেই যেন পুটির চোখ দুইটি হিংস্র হইয়া উঠিল। চালের কথা শুনিলে তাহার গা জ্বালা করে। এ শুধু গায়ে পুড়িয়া বড় মানুষই দেখানো, দেমাগ কত, তবু যদি বড় ধরধরে বুড়া না হইত। পুটির বাবা কাজ করেন কর্পোরেশনের কি একটা কারখানায়। বেতন এতদিন পরে 39 টাকা 8 আনাই উঠিয়াছে। সুতরাং 8টি ছেলে মেয়ে লইয়া ইহার চেয়ে ভালো ঘরের সম্ভাবনা তাহার নাই। পুটি বড়, যদিও তাহার বাপ মা গত কয়েক বছর যাবতই পরের কাছে বলিয়া আসিতেছেন তাহার বয়স 16। কিন্তু পুটি ভালো রকমই জানে সে 16 সে বছর
ছয় পূর্বেই পিছনে ফেলিয়া আসিয়াছে। তবে তাহার চেহারা একটু রোগার দিকেই, তাই এখনো তাহাকে 16 বলিয়াই চালানো যায়। তেমন বারণসা গরণ হইলে বাপ মাকে বিপদে পড়িতে হইত। পুটির এখনো যে বিবাহ হয় নাই, তাহার মোটা কারণটা অবশ্যই অর্থাভাব। এতগুলির ভরণ পোষণ চালাইয়া ওই আয়ে মেয়ের বিবাহ দেওয়া যায় না, কিন্তু সে বাধা যে একেবারে অতিক্রম করা যাইত না তাহা নয়। দু একজন এমন আত্মীয় আছেন যাহাদের কাছে গিয়া কাঁদিয়া কাটিয়া পড়িলে 2-100 আদায় হইতে পাইত। তবে সেই 2-100তে যে পাত্র পাওয়া যায় তাহাতে মন ওঠে না। দোজবরে পুটির ঘোরতর আপত্তি। সে স্পষ্টই বলিয়া দিয়াছে যে বুড়ো বরে দিলে সে আত্মহত্যা করিবে, আর ওই টাকায় যে প্রথম পক্ষ পাওয়া যায় তাহাদের স্বভাব চরিত্র এবং সঙ্গতি সম্বন্ধে এমন সংশয় জন্মায় যাহাতে বাপ মায়ের মন শেষ পর্যন্ত সায় দিতে পারে না। তাছাড়া পুটি রোগা হইলেও সুস্থ ছিল। বাকি সব কয়টি ভাই বোনই কিন্তু তাহার রুগ্ন ও অকর্মণ্য। এতগুলি রুগ্ন সন্তানের জনক জননীর পক্ষে পুটিকে পরের বাড়ি পাঠানোর কল্পনাও আশঙ্কাজনক। সেই জন্যই বোধহয় ও পক্ষ একটু শৈথিল্যও ছিল। কিন্তু পুটি যেন এবার ক্লান্ত হইয়া পড়িয়াছে। অহরাত্র এই দারিদ্র ও পরিশ্রম যেন আজকাল তাহার কাছে একান্ত অর্থহীন বলিয়াই থাকে। অকারণে বিরক্ত হইয়া ওঠে ভাই বোনদের ওপর, মায়ের সঙ্গে ঝগড়া করে, রাগ করিয়া খায় না প্রায়, অথচ ইহার কারণ নিজেও খুঁজিয়া পায় না। সহসা যেন উপরের গোঙানির শব্দটা বাড়িয়া গেল। পুটি কান পাতিয়া শুনিল কি যেন কথাবার্তাও হইতেছে, কিন্তু অত দূর এবং দ্বারবন্ধ বলিয়া বোঝা গেল না। অসুখ নিশ্চয়ই অনেক বাড়িয়াছে, এক্ষেত্রে তাহার উপরে যাওয়া উচিত কিনা বুঝিতে পারিল না। বউটির বড় মানুষই চালের জন্য তাহার রাগ যতই থাক, কোথায় একটু সহানুভূতির সুরও ছিল। পুটির মনের মধ্যে তাহার কারণ বোধহয় এই যে মেয়েটি সুন্দরী এবং তরুণী। সে মনে মনে সরমার বাপ মাকে গালি দিত। আহা, অমন সোনার প্রতিমাকে ওই ঘাটের মরার হাতে তুলিয়া দিল কেন কে জানে। তাহার রাগ হয় মাস্টারটার উপরেও। এই বয়সে বিবাহ না করিলে চলিত না, না? আর মেয়েটাই বা কি? বুড়োটাকে বিবাহ করিবার আগে বিষ খাইতে পারিল না? খানিকটা পরেই উপরের ঘরের কপাট খুলিবার আওয়াজ হইল। যদুনাথবাবু হ্যারিকেন হাতে বাহির হইতেছেন, বোধহয় ডাক্তার ডাকিতে যাইবেন। সিঁড়ির মুখের কাছে আসিতেই আলোর রেখাটি আসিয়া পড়িল পুটির গায়ে। যদুনাথবাবু চমকিয়া উঠিয়া প্রশ্ন করিলেন, কে কে ওখানে? পুটি কোনোদিন যদুনাথবাবুর সঙ্গে কথা কহে নাই, তবে না বলিবারও কোনো কারণ ছিল না, তাই সে জবাব দিল, আমি। তারপর একটু ইতস্ততা করিয়া প্রশ্ন করিল, দিদির অসুখ বেড়েছে বুঝি? যদুনাথবাবু ততক্ষণে নিচে নামিয়ে আসিয়াছেন। তিনি জবাব দিলেন, হ্যাঁ, ওই বুকের ব্যথাটা তো আছেই, আজ আবার যেন কেমন হাঁপের মতো ধরেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুতেও পাচ্ছে না মোটেই। তাহার পর মুহূর্তখানি চুপ করিয়া থাকিয়া কহিলেন, আমি যাচ্ছি ডাক্তার ডাকতে, কিন্তু একলা রইল তাই ভাবছি। অবশ্য আমি যাব আর আসব, এই মোড়েই তো ডাক্তারের বাড়ি, তবু বড় ভয় করে। পুটি কহিল, আমি গিয়ে বসবো একটু? যদুনাথবাবু কহিলেন, তাহলে তো ভালোই হয়, আমি এখনই ফিরব, এই এই মোড়েই তো। তিনি বাহির হইয়া গেলেন। পুটি ধীরে ধীরে ওপরে উঠিল। সামনের ঘরে মেঝেতে একটা বিছানার ওপর বসিয়া সরমা কাতরাইতেছিল। তাহার কোলের ওপর একটা তাকিয়া দেওয়া, যন্ত্রণায় বেচারির মুখ নীল হইয়া উঠিয়াছে। সেইখানে বসিয়া পড়িয়া পুটি জিজ্ঞাসা করিল, বড্ড কি কষ্ট হচ্ছে দিদি? হাঁপাইতে হাঁপাইতে সরমা জবাব দিল, আজ মোটে নিঃশ্বাস নিতে পারছি না, যেন দম আটকে আসছে। চুপ করিয়া বসিয়া বসিয়া এই যন্ত্রণা দেখাও কষ্টকর। পুটি একটা পাখা তুলিয়া লইয়া কহিল, একটু বাতাস করব দিদি মাথায়, তাতে আরাম বোধ হবে মনে হচ্ছে। সরমা কথা কহিতে পারিল না, ইঙ্গিতে নিষেধ করিল। অগত্যা পুটিকে চুপ করিয়াই বসিয়া থাকিতে হইল।
সে তখন ঘাড় ঘুরাইয়া ঘরের আসবাবপত্র দেখিতে লাগিল। ইতিপূর্বে এই মেয়েটির চালের জন্য বটে আর সময় অভাবের জন্যে বটে আর কোনোদিন সে উপরে ওঠে নাই। আলাপ যা হইতো উভয় পক্ষে, একজন থাকিত উপরের বারান্দায়, নয়তো সিঁড়ির মুখে, আরেকজন থাকিত নিচের উঠোনে। আজ সে মাস্টারের গৃহস্থলী দেখিয়া অবাক হইয়া গেল। মাত্র 2টি লোকের সংসারে যে এত আসবাব থাকিতে পারে তাহা যেন কল্পনাতেই আসে না। আয়না বসানো আলমারি, আলনা, দেরাজ, বাক্স, ট্রাঙ্ক, সুটকেস, টেবিল, ঘড়ি, আরও কত কি! এত জিনিস লইয়া ইহারা করেই বা কি? দেখিতে দেখিতে ক্রমশ তাহার চোখ আসিয়া পড়িল আবার সরমার ওপর। কয় মাস হইতে অসুখে ভুগিয়া তাহার চেহারা খারাপ হইয়া গিয়েছে বটে, কিন্তু তাহাকে এখনো সুন্দরী বলা যায়। আসমানি রঙের কাপড়টি তাহাকে মানাই আছে ভালোই, গহনাও খুব কম নাই, চুড়ি, বালা, আর্মলেট, হার, আরও কত কি! মেয়েটি সর্বদাই সাজিয়া গুজিয়া থাকিত, আর সেই জন্যই উহার অত দেমাগ। অমন কাপড় গহনাতে কাজ নাই, বর্ত এই ঘাটের মরা। দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়া বুড়াটাও কম জব্দ হয় নাই। ইহার বাবু আনা জোগাইতে গিয়া স্কুলের পরও রাত্রি 10টা পর্যন্ত ছেলে পড়াইতে হয়। সরমাকে দেখিতে দেখিতে তাহার চোখ গেল আয়নাতে প্রতিফলিত নিজের চেহারার দিকে। যেমন কালো, তেমনি রোগা, আর তেমনি শ্রীহীন। গায়ে কোথাও এক ফোঁটা সোনা নাই। কবে কোন মান্ধাতার আমলে ব্রোঞ্জের ওপর সোনার পাতমোড়া চুড়ি তৈরি হয়েছিল, অতিরিক্ত ক্ষয়ে যাওয়াতে বাধ্য হয়ে খুলে রাখিয়াছে। এখন শুধু কাচের চুড়ি ভরসা। পরনের কাপড়খানা পর্যন্ত কুৎসিত, মোটা মিলের কাপড়, তাও খাটো হয়। তাড়াতাড়ি সেদিক হইতে চোখ ফিরাইয়া লইয়াই হ্যারিকেনের আলোতে সরমার হাতের চুড়িটা ঝিকঝিক করিয়া উঠিল। তাহার মনে হইল যেন চোখের সম্মুখে বিদ্যুৎ চমকিয়া উঠিল। সে তাড়াতাড়ি চোখ বুজিল। ইতিমধ্যে যদুনাথবাবু ফিরিয়া আসিলেন। পুটি প্রথমটা বুঝিতে পারে নাই, তাহা হইলে ডাক্তার আসিবার আগেই সে নামিয়া যাইত, কিন্তু এখন আর তাহার অবসর মিলিল না। অগত্যা সংকুচিতভাবে পাশের ঘরের দ্বার প্রান্তে গিয়া দাঁড়াইল। অন্যদিন নিজের রূপ ও সজ্জার দৈন্যের কথা তাহার মনেই থাকে না, কিন্তু আজ যেন অত্যন্ত লজ্জাবোধ করিতেছিল। ডাক্তার আসিয়া ইঞ্জেকশনের সরঞ্জাম বাহির করিলেন। কহিলেন, একটু গরম জল চাই যে। যদুনাথবাবু অসহায়ভাবে এদিক ওদিক চাহিতেই পুটি কহিল, কাগজ জেলে গরম করে দেব? যদুনাথবাবু খুশি হইয়া কহিলেন, কাগজ জ্বালতে হবে না, ও ঘরে তাকের ওপর স্টোভ আর স্পিরিট আছে, একটা বাটি ফাটি করে চাপিয়ে দাও। পুটি পাশের ঘরে গেল বটে, কিন্তু জলটি কী উপায়ে গরম হইবে ঠিক বুঝিতে পারিল না। স্টোভ বস্তুটির সহিত তাহার পরিচয় ছিল না। ইতিমধ্যে একবার মামার বাড়ি গিয়া দেখিয়াছিল বটে, কিন্তু জ্বালিবার কৌশলটা জানিত না। অথচ যদুনাথবাবুকে কথাটা বলিতেও তাহার অত্যন্ত লজ্জাবোধ হইল। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘামিতে লাগিল। কিন্তু যদুনাথবাবুই কি একটা কাজে আসিয়া পড়িলেন। উহাকে ওই অবস্থায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কহিলেন, ও, স্টোভ বুঝি জ্বালতে পারো না? আচ্ছা দাঁড়াও, আমি জেলে দিচ্ছি। তিনি স্টোভটা ধরাইয়া দিলেন, নিভাইবার কৌশলটাও বলিয়া দিলেন, কিন্তু পুটি যেন লজ্জায় মরিয়া গেল। জলটা গরম হইতে বাটিটা ডাক্তারের সামনে বসাইয়া দিয়া কোনো রকম পাশ কাটাইয়া নিচে নামিয়া গেল এবং একেবারে বিছানায় গিয়া শুইয়া পড়িল। যদিও শুইয়া অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারিল না। বিছানায় পড়িয়া বারবার নিজের ভাগ্যকে ধিক্কার দিতে লাগল। পরের দিন পুটির ঘুম ভাঙিল বেলায়। চোখ চাহিতেই তাহার প্রথম যে জিনিসটি চোখে পড়িল তাহা তাহাদের সংসারের অপরিসীম স্ত্রীহীনতা। মা এত বেলা অবধি ঘুমাইবার জন্য কলতলা হইতেই চিৎকার করিতেছেন। তখনও পর্যন্ত বিছানা তোলা হয় নাই। তক্তপোষের ওপর মেঝেতে সর্বত্র ময়লা ও ছেঁড়া কাঁথা ছড়ানো। একটা ভাই আরেকটা ভাইকে ঠ্যাঙাইয়াছে বোধহয়। সে বাটির তেল মাখা মুড়িগুলো ছড়াইয়া ফেলিয়া তারস্বরে চিৎকার করিতেছে। সর্বকনিষ্ঠা ভগ্নীটি হামা দিয়া আসিয়া তাহার বাবার বিছানাতেই
মলত্যাগ করিয়াছে। তাহার দুর্গন্ধে বাতাস ভারী হইয়া উঠিয়াছে। যেটুকু মেঝে খালি আছে তাহাও জলে কাদায় যেন নরকে পরিণত হইয়াছে। সেদিকে চাহিয়া সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। তার ফল নিষ্ফল ক্রোধে দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট স্বরে কহিল, মর না তোরা, মর, মরণ হয় না তোদের? সবকটা একসঙ্গে মরে তো বেঁচে যাই। সেদিন আর সে উপরে উঠিল না। বারবার ডাক্তারের আগমনে বোঝা গেল যে অসুখটা খারাপের দিকেই, তবুও সে আর খবর লইতে গেল না। সরমাদের ঠিকাজিকে যদুনাথবাবু পয়সার লোভ দেখাইয়া রাত্রে থাকিতে রাজি করাইয়াছেন। এই কথাটা ঝি যখন নিজেই শুনাইয়া গেল তখনও কোনো কথা কহিল না। কিন্তু তাহার পরের দিন যখন ঝি ছেলে মেয়ে দুটিকে অপটু হস্তে স্নান করাইতে বসিয়াছে এবং তাহার ফলে সরমার মেয়েটা ভীষণ চিৎকার করিতে সে কানে গেল, তখন সে আর স্থির থাকিতে পারিল না। উপরে উঠিয়া গিয়া ঝিকে সরাইয়া দিয়া নিজেই মেয়েটাকে স্নান করাইয়া দিল। তাহার পর পরিপাটিভাবে তাহার প্রসাদন শেষ করিয়া নিজেই ঠাকুরের কাছে ভাত চাহিয়া লইয়া খাওয়াইতে বসিল। মেয়েটাও তাহার কোলে উঠিয়া আশ্চর্য রকমভাবে শান্ত হইয়া গেল। সরমা হাঁপাইতে হাঁপাইতে একবার দম লইয়া কহিল, বাস্তব ভাই, চেঁচিয়ে যেন বাড়ি মাথায় করছিল। উহাদের খাওয়াইয়া ঘুম পাড়াইয়া যখন পুটি নিচে নামিয়া আসিল তখন তাহার মা একেবারে অগ্নিমূর্তি ধরিয়াছে। কোথায় ছিলি এতক্ষণ? ডেকে ডেকে গলা কাঠ হয়ে গেল। পুটি শুধু কহিল, উপরে গিয়েছিলাম। কেন কেন ওপরে যাস? আমার নিজের কুকুর পড়তে পায় না, উনি যান উপরে উপকার করতে। পুটিও ঝাঁঝের সহিত জবাব দিল, তোমারও শুয়োরের পাল তো 12 মাসই আছে মা, পাড়াপড়শিকেও তো দেখতে হয় মাঝে মাঝে। মা তাহার জবাবে চিৎকার করিয়া কি একটা কটূক্তি করিলেন, কিন্তু পুটি সেখানে আর দাঁড়াইল না, অন্য কাজে চলিয়া গেল। ইহার পর হইতে পুটি সম্পূর্ণরূপে ছেলে মেয়ে দুইটির ভার গ্রহণ করিল। তাহাদের নাওয়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব। ঝিকে আর কিছুই করিতে হয় না। যদুনাথবাবু কৃতজ্ঞভাবে স্ত্রীকে বলেন, মেয়েটাকে আগে ঝগড়াটে বলেই জানত, এখন দেখছি অনেক গুণ আছে ওর মধ্যে। সরমা অতি কষ্টে জবাব দেয়, বাপ মা যা দিনরাত খাটায়, ঝগড়াটি না হয়ে কি করে বলো? কিন্তু সরমা বাঁচিল না। 7-8 দিন পরে অবস্থা খারাপ হইয়া আসিল। আরও দিন 2 পরে সব শেষ। যদুনাথবাবুর এক দূর সম্পর্কের ভগ্নী আসিয়া পড়িয়াছিলেন, সুতরাং পুটির আর বিশেষ দরকার ছিল না। তবু সে একদিন অযাচিতভাবে আসিয়া সরমার অনেক সেবা করিয়াছে। সরমাও মৃত্যুর পূর্বে যদুনাথবাবুকে বলিয়া গিয়াছেন, আহা, ও মেয়েটার একটা দেখে শুনে বিয়ে দিও, না হয় 2-1খানা গয়না যা লাগে আমার 1খানা ভেঙে গড়িয়ে দিও। ওষুধ চুকিতেই যদুনাথবাবু উঠিয়া যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। এ বাসায় তাহারা থাকিতে ইচ্ছা করে না। যে ভগ্নী আসিয়াছেন তাহারই পাশের বাড়িতে ঘর খালি আছে, আপাতত সে এখানে উঠিয়া যাইবেন। তাহা হইলে ছেলে মেয়ে দুটির জন্য বিশেষ ভাবিতে হইবে না। দিদির পুত্রবধূই দেখাশোনা করিতে পারিবেন। রবিবার দিন সকাল হইতেই বাধা ছাদা তোড়জোড় শুরু হইল। আহারাদির পর দিদির ছেলে মেয়েদের লইয়া নতুন বাসায় চলিয়া গেলেন। তাহাদের গাড়িতেও অনেক মোট ঘাট চলিয়া গেল। এখন আলমারি, দেরাজ, সিন্দুক প্রভৃতি ভারী জিনিসগুলো বাকি, আর মুটে ডাকিয়া যদুনাথবাবু সেগুলোর ব্যবস্থা করিতে লাগিলেন। একদিন অর্থাৎ সরমার মৃত্যুর পর হইতে পুটি আর ওপরে ওঠে নাই, এমনকি ছেলে মেয়ে দুটোকেও একেবারে ডাকে নাই। তাহার এই নিষ্প্রিয়তায় যদুনাথবাবু একটু বিস্মিত হইয়াছিলেন, তবে মনকে বুঝাইয়াছিলেন যে বোধহয় পরের ছেলে মেয়েদের ওপর মায়া পরিবার ভয়েই আর আসে না, কিংবা মা বাপ হয়তো নিষেধ করিয়াছেন। কিন্তু সেদিন সহসা অপরাহ্ন বেলায় পুটি ওপরে উঠিয়া গেল। যদুনাথবাবু তখন আলমারি খুলিয়া সরমার দামি শাড়িগুলি বাহির করিয়া একটা ঝুড়িতে সাজাইতেছিলেন। আলমারি খালি না হইলে
মুটেরা লইয়া যাইতে পারিবে না। পুটি আসিতে তিনি একবার মুখ তুলিয়া চাহিলেন, কিন্তু কিছু বলিলেন না। পুটিও সেই শাড়ির স্তূপগুলির দিকে চাহিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। বেনারসি, জর্জেট, ঢাকাই, শান্তিপুরি, ক্রেপ আরও কত কাপড় কিনিয়াছিল মেয়েটা। শুধু কি কাপড়, একটা তাক বোঝাই কত শৌখিন খেলনা, রূপোর বাসন, আরও কত কি। বৃদ্ধ স্বামীর গায়ে রক্ত জল করা পয়সা কিভাবে অপব্যয়নায় করিত। পুটি পিছন হইতে একবার যদুনাথবাবুর দিকে ভালো করিয়া চাহিল। না, যতটা বৃদ্ধ তাহাকে সে ভাবিত ততটা নয়। চুলে পাক ধরিয়াছে বটে, তবে সবগুলো এখনো পাকে নাই। দেহ এখনো বেশ সমর্থ আছে। মোটেরা আলমারি লইয়া চলিয়া গেল। তিনি তখন দেরাজ খুলিয়া তাহার টানাগুলো খালি করিতে লাগিলেন। সেখানেও একগাদা কাপড় জামা। সেদিকে চাহিয়া চাহিয়া অকস্মাৎ যেন পুটির চোখ দুইটা জ্বালা করিয়া উঠিল। সে আস্তে আস্তে আসিয়া কহিল, ছেলে মেয়ে দুটোর ভারী অসুবিধা হবে। যদুনাথবাবু প্রথমটা যেন একটু চমকিয়াই উঠিলেন। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই তো ভাবছি, কিন্তু কি আর করি। পুটি একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আপনাকে শিগগিরই একটা বিয়ে করতে হবে, আর কি। যদুনাথবাবু চকিত হইয়া কহিলেন, আবার বিয়ে? পুটি বেশ সহজ কণ্ঠেই জবাব দিল, তা করতে হবে বই কি, না হলে ছেলে মেয়ে দুটোকে দেখবে কে? যদুনাথবাবু কহিলেন, কিন্তু এই বয়সে আবার তৃতীয় পক্ষ, লোকে বলবে কি? লোকে তো আর আপনার ছেলে মেয়েকে মানুষ করতে আসবে না, আর এমন কি বা বয়স আপনার? যদুনাথবাবু অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। তারপর কহিলেন, কিন্তু কেই বা মেয়ে দেবে আমাকে? দুটো ছেলের ওপর, তাই আবার তৃতীয় পক্ষ, বয়সও তো 50-16 প্রায়। পুটি সহসা যেন মরিয়া হইয়া বলিয়া ফেলিল, আমাকে যদি খুব অপছন্দ না হয় তাহলে আমি রাজি আছি, বাবাকে বলতে পারেন। কিছুক্ষণ হতবুদ্ধির মতো চাহিয়া থাকিয়া যদুনাথবাবু কহিলেন, তুমি বিয়ে করবে আমাকে? কিন্তু তোমার বাবা মা রাজি হবেন কেন? পুটি ঘাড় হেট করিয়া জবাব দিল, না হয়ে আর করবেন কি, বয়সে এবার 23 চলছে। তাছাড়া ছেলে মেয়ে দুটোকে ছেড়ে আমি থাকতে পারবো না। ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। যদুনাথবাবু তেমনিভাবেই দাঁড়াইয়া রহিলেন। শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প তৃতীয় পক্ষ। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো একটা নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।